আসসালামু আলাইকুম বন্ধুরা। গল্পের শুরুতে আমরা এমন একজন দুর্ধর্ষ স্নাইপারকে দেখতে পাই যেখানে নিজের চোখে কাপড় বেঁধেও কয়েক কিলোমিটার দূরের টার্গেট নিমিষেই শেষ করে দিতে পারে। কিন্তু জানেন কি, এই স্নাইপার আগে একজন অতি সাধারণ গণিতের শিক্ষক হিসেবে জীবন পার করেছিল। যুদ্ধ আর বন্দুক সে প্রচণ্ডভাবে ঘৃণা করত, কিন্তু একদিন তার জীবনে এমন কিছু ঘটে যায় যা তাকে একজন ভদ্র শিক্ষক থেকে নির্মম স্নাইপারে পরিণত করে দেয়। তো গল্পের শুরুতে আমরা ইউক্রেনের ছোট্ট একটা গ্রাম দেখতে পাই, যেখানে ছোট্ট একটা বাড়িও ছিল। এই বাড়িতে এক দম্পতি বসবাস করে যারা খুবই হাসি খুশি নিজেদের জীবন কাটাতো। এই বাড়ির পুরুষ মানুষটার নাম হলো মিকোলা, আর তার স্ত্রীর নাম নাস্তিয়া। নাস্তিয়া একজন ড্রয়িং আর্টিস্ট ছিল, আর সে বিভিন্ন ধরনের কাঠ খোদাই করে নানান ধরনের মূর্তি বানায়। মিকোলা এই গ্রামেরই একজন শিক্ষক। সে কাছেরই একটা স্কুলে বাচ্চাদেরকে অঙ্ক শেখায়। সে খুবই ভালো একজন শিক্ষক ছিল, আর সে সকল বাচ্চাদের অনেক প্রিয় টিচার ছিল। তবে শুধুমাত্র ইভান নামের একটা ছেলে তাকে একদমই পছন্দ করতো না। ইভান খুবই বেয়াদব একটা ছেলে ছিল। সে প্রতিদিন ক্লাসে তার শিক্ষক মিকোলাকে বিভিন্নভাবে বিরক্ত করত। ইভান আসলে বড়লোক পরিবারের এক ছেলে ছিল বলে সে মিকোলাকে একেবারেই দেখতে পারত না, কারণ সে অনেক গরিব মানুষ। তাই ইভান মিকোলার চেহারা আর তার জামা কাপড় নিয়ে সব সময় মজা করত। সে চাইতো মিকোলা যেন তার বেয়াদবিতে অতিষ্ঠ হয়ে তার গায়ে হাত তোলে, আর তারপর সে নালিশ করে মিকোলাকে স্কুল থেকে বের করে দিতে পারে। কিন্তু মিকোলা খুবই শান্ত স্বভাবের মানুষ। ইভানের কথায় তার কিছুই যায় আসে না। সে তার নিজের জীবনে একেবারে মগ্ন ছিল। এদিকে মিকোলা এতটাই গরিব ছিল যে তার বাড়িতে কোনো টিভি বা ইলেকট্রনিক্স জিনিসপত্রও ছিল না। তাই সে বাইরের দুনিয়ার কোনো খবর ঠিক সময় মতো পেত না। তো একদিন মিকোলা যখন স্কুলে ছিল, তখন সে টিভিতে একটা খবর শুনতে পায় যে রাশিয়া ইউক্রেনে হামলা করে দিয়েছে, যেখানে অনেক সৈন্য মারা গেছে আর রাশিয়া ইউক্রেনের অনেক জায়গা দখল করে নিয়েছে। এদিকে সন্ধেবেলায় মিকোলা যখন বাড়িতে ফিরে আসে, তখন সে জানতে পারে যে তার স্ত্রী গর্ভবতী। এটা জেনে সে ভীষণ খুশি হয়ে যায়, কারণ মিকোলা এখন বাবা হতে যাচ্ছে। এই দুজন মিলে তখন এই খুশির মুহূর্তটা উদযাপন করে। আর এখন পরদিন মিকোলা তার স্ত্রীকে বিদায় জানিয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য সাইকেল নিয়ে স্কুলের পথে রওনা দেয়। কিন্তু পথের মধ্যেই সে দুজন সৈন্যকে দেখতে পায়, যারা সিগারেট জ্বালিয়ে অদ্ভুত এক ধরনের ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল। ওই ইউনিফর্ম ইউক্রেনিয়ান সৈন্যদের মতো ছিলই না, যেটা দেখে মিকোলার অনেক অদ্ভুত লাগে। কিন্তু মিকোলা ভাবে যে হয়তো সরকার যুদ্ধের কারণে সৈন্যদের ইউনিফর্ম বদলে দিয়েছে। তাই সে আর বেশি পাত্তা না দিয়ে দ্রুত স্কুলে পৌঁছে যায়। কিন্তু সে যখন স্কুলের ভেতরে ঢোকে, তখন দেখতে পায় যে পুরো স্কুলটাই ফাঁকা পড়ে আছে, একটা বাচ্চাও স্কুলে আসেনি। এটা দেখে তার একটু সমস্যা মনে হয়। তখনই সে টিভিতে নিউজ দেখতে পায়, যেখানে বলা হচ্ছিল যে রাশিয়ার সৈন্যরা ইউক্রেন দখল করার জন্য অনেকটাই ভেতরে ঢুকে পড়েছে। তখন মিকোলা বুঝতে পারে যে রাস্তায় সে যাদেরকে দেখেছে তারা আসলে রাশিয়ান সৈন্য ছিল। এটা ভেবে মিকোলার এখন তার স্ত্রীর জন্য খুবই চিন্তা হতে থাকে, কারণ নাস্তিয়া বাড়িতে একা ছিল। সে তখনই সাইকেল নিয়ে বাড়ির দিকে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মিকোলা বাড়িতে পৌঁছে গিয়ে দেখে যে ওই দুজন সৈন্য তার স্ত্রীকে খুবই বাজেভাবে মারধর করছে। মিকোলা তার স্ত্রীকে বাঁচানোর অনেক চেষ্টা করে, কিন্তু ওই সৈন্যরা তাকেও মেরে আধমরা করে ফেলে। মিকোলা তাদের কাছে হাতজোড় করে বলে যে প্লিজ আমার স্ত্রীকে মেরো না, ও এখন গর্ভবতী। কিন্তু সৈন্যরা তার কোনো কথাই শোনে না, আর তাদেরকে নির্মমভাবে মারতে থাকে। কিছুক্ষণ পর একটা রাশিয়ান সৈন্য মিকোলার ঘর তল্লাশি করে, কিন্তু কাজের কোনো জিনিস না পেয়ে সে রাগে মিকোলার বাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর ওখান থেকে তারা চলে যেতে শুরু করে। এদিকে নিজের বাড়ি পুড়তে দেখে নাস্তিয়া রেগে লাল হয়ে যায়, আর সে একটা পাথর তুলে সেই রাশিয়ান সৈন্যদেরকে ছুঁড়ে মারে। এটা দেখে একজন সৈন্য গুলি চালিয়ে দেয়, আর বেচারি নাস্তিয়া ওখানেই মারা যায়। চোখের সামনে নিজের স্ত্রীকে মরতে দেখে মিকোলার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে তার স্ত্রীর কাছে দ্রুত ছুটে চলে যায়, আর তাকে কোলে নিয়ে অঝরে কান্না করতে থাকে। এভাবে কয়েক ঘন্টা কেটে যাবার পরে দুজন ইউক্রেনিয়ান সৈন্য মিকোলার কাছে চলে আসে। মিকোলার স্ত্রীকে মৃত দেখতে পেয়ে ওই দুজন সোলজারের খুবই খারাপ লাগে, আর তারা মিকোলার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতে থাকে। এরপর ওই দুজন সৈন্য মিকোলার স্ত্রীর জন্য কবর খোঁড়া শুরু করে, আর একটা কবর খুঁড়ে তারা মিকোলাকে বলে তুমি তোমার স্ত্রীকে এখানেই দাফন করে দাও। এদিকে স্ত্রীর মৃত্যুর পরে মিকোলা পুরোপুরি ভেঙে পড়ে। সে এখন একেবারে একা হয়ে যায়, কারণ ওই রাশিয়ান সৈন্যরা শুধু তার স্ত্রীকে মেরে ফেলেনি, বরং তার অনাগত সন্তান আর তার বাড়িঘরকেও ধ্বংস করে দিয়েছে।
তাই সে এখন প্রতিশোধের আগুনে জ্বলতে থাকে আর যে কোনো মূল্যে ওই রাশিয়ান সোলজারদেরকে সে মারতে চায়, যে কিনা তার স্ত্রীকে গুলি করেছিল। ওই সৈন্যদের থেকে প্রতিশোধ নেবার একটাই রাস্তা ছিল, আর সেটা হলো ইউক্রেনিয়ান সোলজারদের দলে যোগদান করা। তাই সে ওখানে ওই 2 সৈন্যকে রিকোয়েস্ট করে বলে যে প্লিজ আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো, আমিও ইউক্রেন আর্মিতে যোগ দিতে চাই। এরপর ওই 2 সৈন্য মিকোলার কথা মেনে নেয় আর তাকে গাড়িতে বসিয়ে আর্মি বেসে নিয়ে যায়। যাবার আগে মিকোলা তার স্ত্রীর হাতে বানানো ছোট্ট একটা স্ট্যাচু নিজের কাছে রেখে দেয়, যেটা তার স্ত্রী তার সুরক্ষার জন্য বানিয়ে দিয়েছিল। আর যখন তারা মিলিটারি বেসে পৌঁছে যায় তখন তাদের সিনিয়র অফিসার মিকোলাকে দেখে ওই 2 সৈন্যের উপরে প্রচণ্ড রেগে যায় আর মিকোলাকে আর্মিতে ভর্তি করতে নিষেধ করে দেয়, কারণ সিনিয়রের মনে হতে থাকে যে মিকোলা কোনো গুপ্তচর তো হতে পারে। তখনই ওই সিনিয়র ওই 2 সোলজারের কাছ থেকে মিকোলার ব্যাপারে ভালোভাবে জানতে পারে আর মিকোলাও তাকে সব কিছু খুলে বলে দেয় যে কিভাবে রাশিয়ান সোলজারেরা তার স্ত্রীকে নির্মমভাবে মেরে ফেলেছে, তার ঘরবাড়ি সব জ্বালিয়ে দিয়েছে। মিকোলা ওই সিনিয়র অফিসারকে বিশ্বাস করায় যে ওই রাশিয়ান সোলজারদেরকে মেরে সে এই দেশটা স্বাধীন করতে চায়। এইসব কথা শুনে সিনিয়র মিকোলাকে ইউক্রেনিয়ান আর্মিতে ভর্তি করাতে রাজি হয়ে যায়। আর এখন পরদিন থেকেই তার ট্রেনিং শুরু হয়ে যায়। এখন যেহেতু মিকোলা একজন সাধারণ মানুষ ছিল, তাই ট্রেনিংয়ের সময় তার অনেক সমস্যা হতে থাকে। আর এখন সকল সৈন্যদেরকে বন্দুক অ্যাসেম্বল করার কাজ দেয়া হয়, কিন্তু মিকোলা বাকি সৈন্যদের তুলনায় অনেক স্লো ছিল। সে সবার শেষে তার বন্দুকটা অ্যাসেম্বল করে ফেলে। এটা দেখে অফিসারের মনে হয় যে মিকোলা কখনোই ভালো সোলজার হতে পারবে না, কিন্তু মিকোলা হার মানে না। সে তার ট্রেনিংয়ে অনেক ফোকাস ছিল। একদিন রাতে ট্রেনিং করার সময় মিকোলা তার সিনিয়রকে বলে যে আমার নাম ধরে আপনি রাখবেন না স্যার, কারণ আমার কোড নেম র্যাভেন। এটা শুনে সবাই তার উপরে হাসাহাসি শুরু করে দেয় আর তার সিনিয়র তাকে বলে যে কোড নেম এত সহজে পাওয়া যায় না, এর জন্য সোলজারকে দেশের জন্য কোনো বড় কাজ করে দেখাতে হয়। মিকোলা এই কথাগুলোকে নেগেটিভভাবে নেয় না, বরং সে আরও বেশি পরিশ্রম শুরু করে দেয়। রাতে যখন সকল সৈন্যরা ঘুমিয়ে থাকে তখনও মিকোলা প্র্যাকটিস চালিয়ে যায়। তো একদিন সিনিয়র অফিসার সকল সৈন্যদেরকে জানায় যে তাদের কাছে স্নাইপারের অভাব রয়েছে আর রাশিয়ানদের মোকাবেলা করার জন্য তাদের স্নাইপারের সংখ্যা বাড়াতে হবে। তখন সিনিয়র সবাইকে জিজ্ঞাসা করে তোমাদের মধ্যে কতজন স্নাইপার হতে চাও? এটা শুনে কয়েকজন দাঁড়িয়ে পড়ে আর তাদের মধ্যে মিকোলাও ছিল, কারণ সেও একজন স্নাইপার হতে চায়। মিকোলাকে দেখে বাকি সোলজারেরা হাসাহাসি শুরু করে দেয়। মিকোলাকে দেখে তার সিনিয়রেরা তাকে বলে যে তুমি এখনও স্নাইপার হওয়ার জন্য প্রস্তুত নও, তুমি তো একটা বন্দুকও ঠিকমতো অ্যাসেম্বল আর ডিঅ্যাসেম্বল করতে পারো না, তোমার তো স্নাইপার হওয়া অনেক দূরের কথা। তখনই মিকোলা বলে যে স্যার আমি একজন ভালো স্নাইপার হতে পারবো, নিজেকে প্রমাণ করার জন্য আমাকে একটা সুযোগ দিন। এই কথা শুনে সিনিয়র মিকোলাকে বলে যে ঠিক আছে, এই নাও, তোমাকে এই বন্দুকটা মাত্র 20 সেকেন্ডের মধ্যে অ্যাসেম্বল করতে হবে। এখন নিজেকে প্রমাণ করার জন্য মিকোলা নিজের চোখে কাপড় বেঁধে ফেলে আর ঝটপট সে বন্দুকটা খুলে আবারও জুড়ে দেয়। আর এই কাজটা করতে তার মাত্র 18 সেকেন্ড সময় লাগে। মিকোলার এই ক্ষিপ্রতা দেখে সবাই অবাক হয়ে যায়। যারা তার উপরে হাসাহাসি করছিল তারা এখন মিকোলার জন্য হাততালি দিতে শুরু করে। ওই সিনিয়র অফিসারও মিকোলার উপরে ইমপ্রেস হয়ে যায় আর তার এই যোগ্যতা দেখে তাকেও স্নাইপার ট্রেনিংয়ের জন্য জয়েন করে নেওয়া হয়। আর এখন স্নাইপারের ট্রেনিংয়ের সময় মিকোলাকে একটা পুরনো মডেলের অস্ত্র ধরিয়ে দেয়া হয়, অথচ বাকিদেরকে দেয়া হয় নতুন সব মডার্ন অস্ত্র। এটা দেখে মিকোলাও মডার্ন একটা বন্দুক ডিমান্ড করে। তখন ওখানকার সিনিয়র অফিসার তাকে বলে যদি তুমি ওই মডার্ন বন্দুক চাও তাহলে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে। এখন মিকোলার কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে যে বন্দুকটা পেয়েছিল সেটা নিয়ে ওখান থেকে চলে যায়। ট্রেনিংয়ের সময় সিনিয়র অফিসার সবাইকে জানায় যে একজন স্নাইপারের সামনে পরিস্থিতি যেমনই হোক না কেন সে নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়বে না আর নিজের টার্গেটের উপরে নিশানা সব সময় বানিয়ে রাখবে। আর এই ব্যাপারটা প্র্যাকটিস করার জন্য সিনিয়র অফিসার সবগুলো স্নাইপারের পাশে গুলি চালায়, আর যখনই কোনো স্নাইপার নিজের পজিশন থেকে সরে যায় তখনই তাকে এই ট্রেনিং থেকে বের করে দেয়া হয়। কিন্তু যখন মিকোলার পালা আসে তখন সে নিজের জায়গা থেকে একটুও নড়ে না আর নিজের নিশানা একেবারে অটুট রাখে। এভাবে মিকোলা এই ট্রেনিং পাস করে যায়
আর এখন পরের ট্রেনিংয়ে স্নাইপারদের মাত্র একটিবার তাদের টার্গেট দেখানো হয় আর তারপর তাদের চোখের সামনে ব্ল্যাকবোর্ড দিয়ে ঢেকে দেয়া হয়। এই সময় তাদের আন্দাজ করে সেই টার্গেটে শ্যুট করতে হয়। বাকি সৈন্যদের মধ্যে কয়েকজন সৈন্য এই টেস্ট পাশ করে ফেলে, কিন্তু যখন নিকোলার পালা আসে তখন তার নিশানা একটু মিস হয়ে যায় আর নিকোলা এই টেস্টে ফেল করে, কারণ তার কাছে যে বন্দুকটা ছিল সেটা অনেক পুরনো আর সেটা দিয়ে একেবারে পারফেক্ট নিশানা লাগানো খুবই কঠিন ছিল। তবে সবাই জানতো যে নিকোলাকে যদি নতুন মডার্ন বন্দুক দেয়া হতো তাহলে সে একেবারে পারফেক্ট নিশানা লাগাতে পারত। তো যাই হোক, এখন পরের ট্রেনিং ওই স্নাইপারদের জন্য আরও কঠিন ছিল, কারণ তাদেরকে ফ্লেয়ার গানের আলোতে টার্গেটে শ্যুট করতে হবে, আর সেটাও রাতের অন্ধকারে। এখন সিনিয়র অফিসার ফ্লেয়ার গান ছুঁড়ে মারে আর সবাই নিজেদের নিশানা লাগিয়ে দেয়, কিন্তু কেউই তাদের টার্গেটে হিট করতে পারে না। বাকি সবাই তো গুলি চালিয়ে দেয়, কিন্তু এখানে একমাত্র নিকোলা গুলি চালায় না। সে বুঝতে পারে যে ফ্লেয়ারের আলোতে ডাইরেক্ট নিশানা লাগানো একদমই পসিবল নয়। তাই যখন সিনিয়র অফিসার ফ্লেয়ার ছাড়ে তখন সে গুলি চালানোর বদলে ফ্লেয়ারের আলোতে নিজের টার্গেটের দূরত্ব আন্দাজ করে নেয় আর নিজের অঙ্কের নলেজ ইউজ করে সে একটা পারফেক্ট শট মারে। এটা দেখে তার সিনিয়র আর বাকি সৈন্যরা তো অবাক হয়ে যায়, কারণ এই টাস্ক আজ পর্যন্ত কেউই কমপ্লিট করতে পারেনি, যা শুধুমাত্র নিকোলা করে দেখিয়েছিল। সিনিয়র নিকোলার উপরে অনেক ইমপ্রেস হয়ে যায় আর তাকে তার পছন্দের কোড নেম রেভেন দিয়ে দেয়। এভাবেই দিন কাটতে থাকে আর নিকোলা জান প্রাণ দিয়ে নিজের ট্রেনিং চালিয়ে যায়। আর ফাইনালি ওই দিনটাও চলে আসে যেদিন তাদের ট্রেনিংয়ের রেজাল্ট আসার কথা। এখানে কর্নেল নিকোলাকে স্যালুট করে আর তাকে জানায় যে সে এই টেস্ট পাশ করেছে। কিছুদিন পর কর্নেল নিকোলার কাছে চলে আসে আর তাকে বলে যে তুমি তোমার জিনিসপত্রগুলো প্যাক করে নাও, কারণ আমাদের একটা মিশনে যেতে হবে। খবর এসেছে কিছু রাশিয়ান সোলজার একটা চেকপোস্ট দখল করে নিয়েছে, আর এখান থেকে আসল গল্প শুরু হয়ে যায়। খুবই জলদি নিকোলার টিম ওই লোকেশনে পৌঁছে যায় আর নিজেদের নিশানা সেট করে বসে পড়ে। এরা যখনই ওই রাশিয়ান সৈন্যদেরকে মারতে যাবে ঠিক তখনই তারা দূরে একটা গাড়ি দেখতে পায় যেটা চেকপোস্টের দিকেই এগিয়ে আসছিল, যার কারণে কর্নেল সবাইকে শ্যুট না করার জন্য বলে। ওদিকে রাশিয়ান সৈন্যরা গাড়িটা থামিয়ে দেয় আর ভেতরে থাকা লোকেদেরকে বাইরে আসতে বলে। তারা তাদের পাসপোর্ট চেক করে আর পুরো গাড়িটাও তল্লাশি করে। যখন সব কিছু ঠিকঠাক ছিল তখন ওই সৈন্যরা তাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়, কিন্তু তাদের পাসপোর্টগুলো তারা নিজেদের কাছেই রেখে দেয়। যখন ওই লোকগুলো পাসপোর্ট ফেরত চায় তখন সৈন্যরা তাদেরকে খুবই মারধর করে। এই সব কিছু দেখে কর্নেল তার সৈন্যদেরকে ফায়ার করার অর্ডার দিয়ে দেয়। তখন এক ঝটকায় সকল স্নাইপারেরা নিজেদের টার্গেট খতম করে ফেলে আর এভাবেই তাদের প্রথম মিশন কমপ্লিট হয়ে যায়। মিশনের পরে যখন সবাই বেসে ফিরে আসে তখন নিকোলা দেখতে পায় যে তার অনেক সঙ্গী তার আর্মি বেসে ছিল না। সে চিন্তিত হয়ে পড়ে যে আসলে সবাই কোথায় গেল। সে যখন জিজ্ঞাসা করে যে আমার বাকি সঙ্গীরা কোথায়, তখন তাকে জানানো হয় যে তার বাকি সঙ্গীদেরকে আরেকটা মিশনে পাঠানো হয়েছে। তো এখন পরদিন নিকোলা খবর পায় যে মিশনে তার সঙ্গীরা গিয়েছিল সেই মিশনে তার অনেক সঙ্গী মারা গেছে আর ওই সব লোকেদেরকে একজন রাশিয়ান স্নাইপার মেরে ফেলেছে। ওই স্নাইপারের নাম ছিল সেরি আর সে রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার। এভাবেই বেশ কিছুদিন কেটে যায় আর নিকোলা তার সঙ্গীদের সাথে আবারও পরের মিশনে বেরিয়ে পড়ে। লোকেশনে পৌঁছে তারা চারিদিকে মাইন পেতে দেয় আর নিজেদের পজিশনে বসে পড়ে। কিছুক্ষণ পর রাশিয়ান সৈন্যরা সেখানে পৌঁছে যায় আর ওই সৈন্যদের সাথে ইভানও ছিল। ইভান ছিল সেই ছেলেটা যে কিনা স্কুলে নিকোলাকে খুবই বিরক্ত করত, আর এখন সে টাকার জন্য রাশিয়ান আর্মি জয়েন করে ফেলেছে। কিন্তু যখনই কর্নেল শ্যুট করার অর্ডার দেয় তখন নিকোলা একটু ঘাবড়ে যায়, কারণ সে আসলে তার স্টুডেন্টকে মারতে চাচ্ছিল না। কিন্তু তারপর নিকোলা নিজের ইমোশন একপাশে রেখে অন্য পাশে থাকা ল্যান্ডমাইনে শ্যুট করে দেয়। তখন সেখানে এক বিশাল ব্লাস্ট হয়, যার ফলে ইভান সমেত সকল রাশিয়ান সোলজার ঘটনাস্থলেই মারা যায়। সব কিছু কন্ট্রোলে আসার পরে কর্নেল রেগেমেগে নিকোলাকে জিজ্ঞাসা করে, আমি যখন শ্যুট করার অর্ডার দিলাম তখন তুমি কি ভাবছিলে? উত্তরে নিকোলা বলে যে ওই রাশিয়ান সোলজারদের মধ্যে আমার একজন স্টুডেন্টও ছিল, আমি আসলে ওকে মারতে চাচ্ছিলাম না। কিন্তু কর্নেল নিকোলাকে বোঝায় যে ইভানের মৃত্যুর জন্য তার একটুও কষ্ট পাওয়া উচিত নয়, কারণ এখানে সে তোমার স্টুডেন্ট নয় বরং তোমার শত্রু ছিল। আর রাশিয়ান আর্মিতে জয়েন করা ইভানের নিজের সিদ্ধান্ত ছিল, ও দেশদ্রোহিতা করেছে, ওর জন্য তোমার খারাপ লাগার কোনো দরকার নেই। তো যাই হোক, এখন মিশন শেষ করে এরা সবাই বেস ক্যাম্পে ফিরে চলে আসে।
কর্নেল মিকোলাকে পুরোপুরি বিশ্বাস করে, তাই সে তার বেশিরভাগ সময় মিকোলার সাথেই কাটায়। এখানে কর্নেল মিকোলাকে তার ফ্যামিলি ফটো দেখায় আর তাকে বলে যে তার ফ্যামিলিতে 3 জন সদস্য রয়েছে। তার 2 মেয়ে তো জানেই না যে তাদের বাবা একজন সোলজার। কর্নেল বলে যে আমি ওদেরকে বলেছি যে আমি বিজনেস করি, আর আমার স্ত্রীও আজ পর্যন্ত আমার ব্যাপারে বাচ্চাদেরকে বলেনি যে আমি একজন সৈন্য। এখানে মিকোলাও কর্নেলকে তার নিজের পুরো কাহিনী শোনায় যে কি নির্মমভাবে রাশিয়ান সোলজারেরা তার স্ত্রীকে মেরে ফেলেছে। এই সময় মিকোলা বেশ ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু কর্নেল তাকে সামলে নেয়। আর এখন পরদিন সকালে এরা সবাই তাদের নেক্সট মিশনে বেরিয়ে পড়ে। এই মিশনটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, কারণ তারা খবর পেয়েছে যে রাশিয়ান সোলজারদের একটা গ্রুপ ওই রাস্তা দিয়ে এগিয়ে যাবে। কর্নেল আর মিকোলা জলদি ওই লোকেশনে পৌঁছে যায় আর তারা নিজেদের পজিশন নিয়ে বসে পড়ে। আর এখন কিছুক্ষণ পরে 2 জন রাশিয়ান সোলজারকে তারা দেখতে পায় যারা বাকি টিমের জন্য অপেক্ষা করছিল। এখানে মিকোলা খেয়াল করে যে ওই 2 জন সৈন্যের মধ্যে একজন হলো সেই লোক যে কিনা তার স্ত্রীকে গুলি করেছিল, আর সে এখন ঠিক মিকোলার নিশানায় আছে। এখানে মিকোলা গুলি চালানোর জন্য পারমিশন চায়, কিন্তু কর্নেল তাকে মানা করে দেয়। এখন মিকোলা রীতিমতো রাগে লাল হয়ে যেতে থাকে, কারণ তার সামনে দাঁড়িয়ে থাকা সেই সৈন্যটা তার স্ত্রীকে মেরেছিল, আর সে তো আর্মিতে জয়েনই করেছিল তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য। তাই সে আবারও ফায়ার করার পারমিশন চায়, কিন্তু আবারও কর্নেল তাকে নিষেধ করে দেয়। কিন্তু এবার মিকোলা নিজের ইমোশন আর কন্ট্রোল করতে পারে না, আর সে কর্নেলের কথা অমান্য করে গুলি চালিয়ে দেয়। এখানে গুলি লাগার সাথে সাথে ওই সোলজারটা মারা যায়। কিন্তু সবচেয়ে খারাপ ব্যাপার হলো রাশিয়ান সোলজারেরা এখন তাদের লোকেশনটা জেনে যায়। এখানে কর্নেল মিকোলাকে বলে তুমি এটা কি করে ফেললে। কিন্তু এর চেয়েও খারাপ ব্যাপার হলো রাশিয়ার সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার, যার নাম ছিল সিরি, সেও নিজের পজিশন নিয়ে এখানে বসেছিল। আর সিরি নিজেও এদের লোকেশন জেনে যায়। কর্নেল এটা জানতো যে সিরি আশেপাশেই রয়েছে, তাই সে সিরিকে খুঁজতে থাকে। কিন্তু সে সিরির লোকেশন বোঝার আগেই সিরি তাকে একটা হেডশট মেরে কর্নেলকে ওখানেই মেরে ফেলে। এখন মিকোলা বুঝতে পারে যে সে কত বড় ভুল করে ফেলেছে। তার ভুলের কারণে আজকে কর্নেলের জান চলে গেল। মিকোলা বুঝতে পারে যে রাশিয়ানরা তাদের লোকেশন জেনে গেছে। ওদিকে রাশিয়ান সোলজারেরাও মিকোলার উপরে এলোপাথারি ফায়ারিং আর বোম্বিং শুরু করে দেয়। আর এখন পরিস্থিতি খারাপ হতে দেখে মিকোলা দ্রুত পিছু হটার সিদ্ধান্ত নেয়। সে কর্নেলের বডি উঠিয়ে নিয়ে নিজের পজিশন থেকে পেছনে আসতে থাকে, আর খুব জলদি সে শত্রুদের এলাকা থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। সে সোজা তার আর্মি ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে মিকোলার কর্নেলের মৃত্যুর জন্য প্রচণ্ড আফসোস হতে থাকে। সে নিজেকে এর জন্য দায়ী মনে করে, আর এখানে সে কসম করে যে সে সিরিকে যেভাবেই হোক মেরে ফেলবে আর কর্নেলের মৃত্যুর প্রতিশোধ নেবে। তো এখন শীঘ্রই মিকোলা 2 জন রাশিয়ান স্নাইপারের খবর পায়, আর সে তখনই তার পরের মিশনের জন্য বেরিয়ে পড়ে। সে তার লোকেশনে পৌঁছায় আর নিজের নিশানা সেট করে বসে পড়ে। সে খুব শীঘ্রই একজন স্নাইপারকে মেরেও ফেলে, কিন্তু ওই স্নাইপারকে মারার সময় অন্য আরেকটা স্নাইপার মিকোলার হাতে গুলি করে দেয়। কিন্তু সে হার মানে না, আর কোনো রকমে ওই দ্বিতীয় স্নাইপারকেও সে মেরে ফেলে। আর এখন যেহেতু সে অনেক আহত ছিল, তাই সে একটা সিক্রেট বেসে চলে যায় আর নিজের শরীরকে একটু বিশ্রাম দিতে থাকে। এই সময় তার কাছে আর্মির একজন মেজরের কল আসে, আর সে মিকোলাকে জানায় যে আমরা ওই স্নাইপারের খোঁজ পেয়ে গেছি যে কিনা কর্নেলকে মেরে ফেলেছে। এরপর মিকোলা তার বেসে পৌঁছে যায়, আর এখানে মেজর সবাইকে ওই স্নাইপারের ব্যাপারে বলতে থাকে। মেজর জানায় যে ওই স্নাইপারের নাম হলো সেরি, আর সে রাশিয়ার সবচেয়ে সেরা আর ভয়ঙ্কর স্নাইপার। তার নিশানা আজ পর্যন্ত একবারও মিস হয়নি। সেরি ইতিমধ্যে ইউক্রেনের 6 জন সবচেয়ে যোগ্য স্নাইপারকে মেরে ফেলেছে, তাই আমাদের সেরিকে একেবারে হালকাভাবে নেওয়া উচিত নয়। মেজর আরও জানায় যে সেরি প্রথমে ইউক্রেনের সোলজারদেরকে মারে, আর তারপর সেটার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেয়, যাতে করে ইউক্রেনিয়ান সোলজারেরা হার মেনে নেয়। সে জানায় যে সেরি এমন একজন স্নাইপার যে সাধারণত নিজের পজিশন কখনোই চেঞ্জ করে না, আর একটা নির্দিষ্ট জায়গাতে বসে সে শত্রুদেরকে শিকার করে। তো এখন এরা সবাই একটা প্ল্যান করে যে তারা সেরির লোকেশনে 2টো টিম বানিয়ে যাবে। প্ল্যান অনুযায়ী তাদের প্রথম টিম রাশিয়ান সৈন্যদের সামনে
সামনে থেকে অ্যাটাক করবে, আর যখন তারা এই অ্যাটাকে বিজি থাকবে তখন তাদের দ্বিতীয় টিম ওই লোকটার উপরে পেছন থেকে হামলা করে দেবে। তখন তাদের দ্বিতীয় টিম ওই লোকেদের উপরেই পেছন থেকে হামলা করে দেবে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে মিকোলা বিল্ডিংয়ের ভেতরে যাবে আর সেরিকে মেরে ফেলবে। তো পুরো প্ল্যান তৈরি হয়ে যাবার পরে এরা সবাই ওই লোকেশনের দিকে বেরিয়ে পড়ে। তো লোকেশনে পৌঁছে সকল স্নাইপারেরা নিজেদের পজিশন নিয়ে নেয় আর নিশানা লাগিয়ে বসে পড়ে। ওদিকে মিকোলাও চুপিসারে বিল্ডিংয়ে ঢোকে, যেখানে সে দুজন রাশিয়ান সোলজারকে দেখতে পায় যারা নিজেদের মধ্যেই কথা বলছিল। মিকোলা দেরি না করে ওই দুজনকে মেরে ফেলে আর বিল্ডিংয়ের সামনের দিকে এগিয়ে যায়। এরপর সে প্ল্যান অনুযায়ী নিজের টিমকে সিগন্যাল দেয়, আর সিগন্যাল পেতে এখানে বসে থাকা স্নাইপারেরা সকল সোলজারদেরকে মেরে ফেলে। ওদিকে সেরি খেয়াল করে যে তার আর কোনো সঙ্গী তাকে কোনো রিপোর্ট জানাচ্ছে না। তার নিজেরও একটু সমস্যা মনে হয়, তাই সে বিল্ডিংয়ের ছাদে চলে যায়, যেখানে আগে থেকেই রাশিয়ান আরেকজন স্নাইপার ছিল। কিন্তু উপরে গিয়ে সে দেখতে পায় যে ওই স্নাইপার ইতিমধ্যে মারা গেছে। এটা দেখে তো তার বুকের ধরফরানি আরও বেড়ে যায়। আর এখন সেরি বুঝতে পারে যে ইউক্রেনের সোলজারেরা তাকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। সে দ্রুত তার বেস ক্যাম্পে ব্যাকআপের জন্য কন্ট্যাক্ট করে, কিন্তু ব্যাকআপ টিম তার কাছে পৌঁছাতে আরও 10 মিনিট সময় লেগে যাবে। এটা শুনে সে দ্রুত নিজের পজিশনে চলে আসে আর ইউক্রেনিয়ান সৈন্যদেরকে খুঁজতে থাকে। কিন্তু তখনই সে তার সামনের টেবিলে রাখা একটা ছোট স্ট্যাচু দেখতে পায়। এটা আসলে মিকোলা এখানে রেখেছিল, যেটা মিকোলার স্ত্রী তাকে দিয়েছিল। এখন সেরি কিছু ভাবার আগে মিকোলা তার উপরে হামলা করে দেয় আর তাকে ছুরি দিয়ে আঘাত করে নির্মমভাবে হত্যা করে। কিন্তু এই ধস্তাধস্তির কারণে বিল্ডিংয়ে থাকা দ্বিতীয় স্নাইপার একটু অ্যালার্ট হয়ে যায়, কিন্তু সে কিছু করার আগে মিকোলা তার কাছে থাকা গ্রেনেড ছুঁড়ে মারে আর ওই ব্লাস্টে শেষ স্নাইপারটাও মারা যায়। কিছুক্ষণ পর সেরির ডাকা সেই ব্যাকআপ টিম বিল্ডিংয়ের কাছে পৌঁছে যায়, কিন্তু তারা তো জানতো না যে সেরি এতক্ষণে মারা গেছে। তাই যখন তারা সেরিকে কল করে তখন ওই কল মিকোলা রিসিভ করে আর তাদেরকে বলে যে তোমরা সবাই এখন মরতে চলেছ। এটুকু বলে সে ট্রাকের ড্রাইভারকে শুট করে দেয়, আর এখন গুলি চলতেই রাশিয়ান সৈন্যদের মধ্যে হইচই পড়ে যায়। তারা সবাই ট্রাকের বাইরে লাফিয়ে পড়ে, কিন্তু তারা তো জানতো না যে ইউক্রেনিয়ান স্নাইপারেরা তাদের উপরে আগে থেকে নিশানা তাক করে বসে আছে। এখানে ইউক্রেনিয়ান সৈন্যরা খুবই জোরালো শুটিং শুরু করে দেয় আর এক এক করে সকল রাশিয়ানদেরকে বেছে বেছে মেরে ফেলে। এই মিশনের কিছুদিন পরে মিকোলা তার স্ত্রীর কবরের কাছে চলে যায়, কারণ সে তার স্ত্রীকে কথা দিয়েছিল যে সে তার হত্যাকারীর উপরে প্রতিশোধ নেবে। আর এখন প্রতিশোধ নেওয়া পূর্ণ হয়ে গেছে। সে ওই সকল লোকেদেরকে মেরে ফেলেছে যারা তার স্ত্রী আর কর্নেলকে মেরেছিল। এখানে মিকোলা ওয়াদা করে যে শেষ নিঃশ্বাস পর্যন্ত সে নিজের দেশের সেবা করতে থাকবে। আর এটুকু বলেই সে ওখান থেকে চলে যায়। আর এই ঘটনার সাথে সাথে এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, এই গল্পটার সাথে বাস্তবের কিন্তু কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ কাল্পনিক একটা সিনেমা। যাই হোক, গল্প সম্পর্কে মতামত কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।